मौला ओ मौला मौला তো নমস্কার, আমি ধর্মেন্দ্র। আপনি আমাকে দেখছেন মুম্বাই নিউজ 77-এ। আজকে এমন একটি লোকসঙ্গীত শিল্পী থেকে আমাদের আলাপ করব, তার কাছ থেকে জানবো সঙ্গীতের ব্যাপারে, লোকসঙ্গীতের ব্যাপারে তিনি কিভাবে করে দাঁড়ালেন আর কিভাবে করে এই গানটাকে এগিয়ে গেলেন। তো চলুন আমাদের আজকে দেখা করি गौतम देव सर ने। नमस्कार, मैं धर्मेंद्र शास्त्री। आप मुझे देख रहे हैं मुंबई न्यूज 77 में। आज ऐसे एक यानी कि संगीत या शिल्पीकार से मिलने वाले हम लोग गीतकार से, जो कि लोक गीत गाते हैं। और चलिए आज गौतम देव से आज मिलते हैं और उनसे रूबरू होकर उनसे बात करते हैं और उनसे विषय में जानते हैं कि संगीत के विषय में वो क्या क्या कहना चाहते हैं। चलिए तो आगे बढ़ते हैं। नमस्कार। तो सर, आपने ये शुरुआत कब से की है? আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমি লোকসঙ্গীতের প্রতি আসক্তি আমার আসে আর কি। তা হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারে যে এত সঙ্গীত ছেড়ে কেন লোকসঙ্গীত করেন। তা আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে বাবার ট্রান্সফারেবল জব। সেই হিসেবে আমি বিভিন্ন জায়গায় থেকেছি, যেমন জয়নগর, মজিলপুর, যেমন বারুইপুর, তারপরে আমি খড়দার নিবাসী হই এখানকার। এবং আমাকে দেখলে হয়তো অনেকে ভাবে খুব আধুনিক শিল্পী, আধুনিক মানের পোশাক পরিচ্ছদ পরি। তা এখানে টেকে ব্রেকে পরমব্রত আমাকে কথাটা বলেছিল। তা যাই হোক, সেটা নয়। ব্যাপারটা হচ্ছে জয়নগর, মজিলপুর আজ থেকে 25 বছর আগে বুঝতেই পারছেন কিরকম গ্রাম ছিল। তো সেখানে নদী, নালা, বাগান এইসবের প্রতি আমি খুব আকৃষ্ট হই ছোটবেলার থেকেই। তা সেগুলো আমাকে টানে, মাটির যে সোদা গন্ধ সেগুলো আমাকে টানে। তা ওখানে বাউলরা ভিক্ষে করতে আসতো। তা চাল আলু দেওয়ার পর মায়ের ভূমিকা শেষ। তা আমি কি করতাম, আমি চুপ করে দরজায় দাঁড়িয়ে থাকতাম। দাঁড়িয়ে থেকে কি দেখতাম, যে বাউলরা যখন গান গাইতো তখন তাদের দোতারার যে ফিঙ্গারিংটা, অর্থাৎ কিভাবে আঙুলটা চলছে না দেখে গানটা কিভাবে বাজছে, সেটা কতটা অনুশীলন করার পর, কতটা ডেডিকেশন থাকলে পরে এটা সম্ভব। তা সেইটা আমাকে খুব টানতো যে আমাকেও একদিন এরকম বাজাতে হবে, এরকম ভাবে গান গাইতে হবে। তা ওই বিস্ফারিত চোখ দেখার পর বাউলরা আমাকে জিজ্ঞেস করতো, তুই এরম ভাবে এত সুন্দর মনোমুগ্ধ ভাবে দেখছিস, শুনছিস, তা তুই কি আরো গান শুনতে চাস? কারণ কাকু যদি আরেকটা করেন। তো এরকম ভাবে গান করতো বাউলরা। এবং বাউলরা করার পর তাদেরকে আমি জিজ্ঞেস করতাম যে এটা কি করে করছো। তা বলছে এটার জন্য কান দরকার, কান। সঙ্গীত ভালো গাইতে গেলে, ভালো সুরে গাইতে গেলে, স্কেলে গাইতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে কান। যার কান যত বেশি সতর্ক, যত বেশি সেন্সিটিভ, সে তত ভালো গায়ক, সে তত ভালো সুরে গান গাইতে পারে। सही बात बोले आपने। तो आपका आगे का क्या जर्नी है? आप क्या सोच रहे हैं आगे विषय, क्या प्लान है इस विषय में आपका? इसका विषय में एक प्लान है। तो ये जो की बोलबो, जो नहीं रिलीज हुआ, इसका जो फोक है ना, कुछ बंगाली में बोल सकते हैं सभी ना, कुछ फोक है, उसको फोक को हम लोग का पब्लिक का फ्रंट में आना चाहिए। अच्छा, इसी का काम हम लोग कर रहा है। जैसे कि आपका कहने के अनुसार ये है कि जैसे अभी ये संगीत लुप्त हो रहा है, ये लुप्त होने वाला है, एकदम। तो आप चाहते हैं कि आपके जरिए और माध्यम के जरिए ये संगीत आगे बढ़े और इस लोकगीत को, यानी कि ये जो घराने का जो संगीत है भारत का, ये सदा के लिए चलते रहे, ये रुके नहीं, न्यू जनरेशन भी सीखे। यही आप कहना चाहते हैं? একদম। এবং আমি মনে করি যে আমাদের পশ্চিম বাংলায় যে বাংলার লোকসঙ্গীত আছে 120টা পর্যায় আছে। এই 120টা পর্যায়ে আয়ত্ত করা চারটিখানি কথা না, যার উপরে মানুষ ডক্টরেট করে, ফোকলোর নিয়ে পড়াশোনা করে, রিসার্চ করে। আপনারা জানেন রবীন্দ্র ভারতীতে এগুলো করানো হয়। তা হ্যাঁ, সেই উপরে পড়াশোনা করে। তা আমি চেষ্টা করছি, বা এরকম অনেক শিল্পী আছে, অনেক সিনিয়র মোস্ট মানুষ আছেন যারা লোকসঙ্গীত গবেষক, লোকসঙ্গীত নিয়ে চর্চা করছেন এবং এখনকার জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যে সেটা প্রয়োগ করার চেষ্টা করছেন, তাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং আকৃষ্ট হয়েছে এখনকার ছেলেমেয়েরা অনেকটাই। লোকসঙ্গীতের যে বিভিন্ন ঘরানার, বিভিন্ন টাইপসের সংস আছে, এক ধরনের নয়, কোনো একঘেয়েমি, বোরিংনেস লোকসঙ্গীতের মধ্যে আসে না। কারণ লোকসঙ্গীত তার প্রোনাউন্সিয়েশন, তার কথা দিয়ে এমন জায়গায় নিয়ে যায় যে অঞ্চল ভিত্তিক ডিফার করে, অর্থাৎ বলে দিতে হয় না যে এটা কোন অঞ্চলের গান। এটাই কিন্তু লোকসঙ্গীতের একটা মাদকতা।
লোকসঙ্গীতের মধ্যে মাটির সোদা গন্ধ কাজ করে, এটা সবাই জানি আমরা। কারণ লোকসঙ্গীতের চলন গমন এতটাই সহজ সরল যে মানুষের বোধগম্য হতে বিশেষ কিছু পাণ্ডিত্য বা কোনো লিটারেসির প্রয়োজন হয় না। तो सर जैसे कि आपका ये गीत लालन फकीर का भी था, तो उनका भी कुछ गीत आपको मालूम है क्या? একদম तो মালুম एक হয়, गीत आप सुनाइए मुझे लालन একদম फकीर का। একদম। তবে तो चलिए आज गौतम देव से हम लोग लालन फकीर का एक गाना सुनना चाहते हैं, चलिए आगे सुनते हैं। এরম লালনের মতন অনেক কবি আছেন যাদের প্রচুর গান আছে বাংলাদেশে। তা আমি সেই সব যদি সময় পাই অবশ্যই একটু একটু করে শুনিয়ে দেবো। তার মধ্যে আমাদের ধর্মেন্দ্র তো একটা বিশেষভাবে রিকোয়েস্ট করেছে প্রথমটা একটু লালনের গান হোক। তা লালনের একটা কমন গান গাইছি, পরে যদি সম্ভব হয় একটা আনকমন গান গাইব। শুনুন। খাঁচার ভিতর চিনি পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি, তারে ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিনি পাখি কেমনে আসে যায়, আট কুঠুরি নয় ঘরে যায়াটা, তার ভিতরে ছড়ে কাটা, আট কুঠুরি নয় ঘরে যায়াটা, তার উপরে ছড়ে কাটা, খাঁচার ভিতর চিনি পাখি কেমনে আসি যায়, তারে ধরতে পারলে মনোবেরি, তারে ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিনি পাখি কেমনে আসে যায়। तो आज इनके शुरुआती तौर पे हम जानेंगे कि इनके शुरुआती जीवन में कैसे कैसे कठिनाई आई और कैसे इनके मन में ख्याल आया संगीत के विषय में। तो चलिए आज हम इस विषय में भी गौतम देव से बात करते हैं और आगे बढ़ते हैं और आगे जानते हैं इनके विषय में। तो सर आपने ये शुरुआत कब से हुआ आपका? আমার শুরু তো আমি প্রথমেই বলেছি ক্লাস 8 থেকে, এবং আমার জীবনের প্রথম যে মঞ্চ আমি নিয়েছিলাম সেটা হচ্ছে সুবুদ্দিপুর বেলতলাতে, এটা বারুইপুরে অবস্থিত। তা সেই মাঠে যখন আমি প্রোগ্রাম করতে যাই তখন রাত 11:30 বাজে, আমি বাড়ির থেকে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে রাত্রিবেলায় ওইখানে নির্মলেন্দু চৌধুরী এসেছিলেন, তখন আমি অনেক ছোট। তার আগে আমার গান গাওয়ার একটা সুযোগ হয়েছিল এবং ওখানকার সেক্রেটারিকে আমি বারবার বায়না করছিলাম যে আমি একটা যদি গান গাইতে দেন আমাকে। তো বললো রবীন্দ্র জয়ন্তী আসছে সামনে, সেখানে গাইবে। নির্মলেন্দু চৌধুরী এসে গেছেন, এত লোকের ভিড় দেখতেই পাচ্ছ তার গান শোনার জন্য। নির্মলেন্দু চৌধুরী সেটা শুনেছিলেন, শোনার পর দূর থেকে জিজ্ঞেস করলেন সেক্রেটারিকে যে ও কি করতে চাইছে। তো বললো একটা গান গাইতে চাইছে, তাহলে গানটা গাইতে দিন ওকে। এবং গানটা গেয়েছিলাম, সেটা আমার গায়ে এখনো কাটা দেয়। গানটা গেয়েছিলাম আমি বলি ও চামেলি বলে একটা ঝুমুর গান, এবং সেই গানটি আমাকে শিখিয়েছিল আমারই বন্ধুবর যিনি কমিশনারের ছেলে ছিলেন ওখানকার, চঞ্চল মিত্র। তার কাছে বসে আমি বলি ও চামেলি, যেটা ভূপেন হাজারিকার গান, সেই বলি ও চামেলির গানটা আমি গেয়েছিলাম। একটুখানি গাওয়াতে প্রচন্ড করতালি, তখনকার দিনে তার জি বাংলা ছিল না বা এত সুন্দর প্ল্যাটফর্ম ছিল না। তো সেইভাবে উঠে আসা আমার জীবনে, এবং দোতারা শেখার বা দোতারা তৈরি করার একটা ভূমিকা আছে। সেটা হচ্ছে এই দোতারা মা টিফিনে
10 পয়সা করে দিত, সেই 10 পয়সা জমিয়ে জমিয়ে 18 টাকা জমেছিল, এবং 18 টাকা জমার পর সেই 18 টাকা দিয়ে মেলাতে গিয়ে আমি দোতারা কিনি, এবং দোতারা বাজিয়েই আমি লোকসঙ্গীত গান করি। শ্রদ্ধেয় প্রফুল্লদা, ওনার কাছে প্রফুল্লদা, বলাই রায়, এরা হচ্ছে আমার দোতারার গুরু। তার কাছে আমরা নাড়াবাদী এবং দোতারা প্রশিক্ষণ করি, আমি শিখি। এবং যার কাছে আমার গান শেখা, যে গুরুজির কাছে, শ্রদ্ধেয় গুরুজি দীনেন্দ্র চৌধুরী, তার কাছে যাওয়াটাও একটা গল্প। সেটা হচ্ছে আমার গান রহড়া সঙ্গে প্রথম শোনেন মানস মুখোপাধ্যায়, মানস চক্রবর্তী, আনন্দবাজার স্পোর্টস ডিপার্টমেন্টে ছিলেন মানস চক্রবর্তী। উনি আমার গান শোনেন, গান শুনে বলল, গৌতম তুমি ভালো গুরু ধরো, তোমার এত সুন্দর কণ্ঠস্বর কেন নষ্ট করছো, ভালো গুরুর কাছে শেখো, তাহলে তুমি একটা জীবনে একদিন প্রতিষ্ঠিত হবে। তা বলার পর আমি বললাম, হ্যাঁ মানসদা, কার কাছে যাব? উনি পাঠালেন একই নামে নামাঙ্কিত মানস মুখোপাধ্যায়ের কাছে। তিনি খর্দাতেই থাকেন, উনি রাজ্য সঙ্গীত একাডেমির সচিব। তার কাছে গেলাম, তিনি বললেন, তুমি কার কাছে শিখতে চাও, দীনেন্দ্র চৌধুরী না অমর পাল? আমি বললাম, দীনেন্দ্র চৌধুরীর কাছে শিখবো, যিনি ভালো টিচ করতে পারবেন। তা উনি পাঠালেন আমাকে, পাঠিয়ে বললেন, এই চিঠি দিলাম, লিখে দিলাম, ওনাকে গিয়ে চিঠিটা দিও, তালি হবে। আমি চিঠিটা দিলাম ওনার কাছে, উনি চিঠিটা শোনা মাত্রই বললে, একটা গান শোনাও। কেমন? আমি একটা গান গেয়েছিলাম ওনার সামনে, উনি কণ্ঠস্বর শুনে বলছেন, অসাধারণ, অপূর্ব, তোমাকে আমার দরকার, তোমার মেটেরিয়ালসটা খুব ভালো, তোমাকে তৈরি করার দায়িত্ব আমার। এবং তার কাছে 14 বছর তালিম নিয়ে, তিনি সাগর, তার থেকে কতটা জল পোড়াতে পেরেছি সেটা জনগণই বলবে। तो उसे गाना की, उस गाने को अभी भी याद है आपको? हाँ याद है। तो अगर याद है तो 2 लाइन सुनाइए मुझे, दर्शक को सुनाइए, दर्शक भी सुने। বলিও চামেলি, বলিও চামেলি, ও সুন্দরী থাক না তোরা বাড়িতে, লন্ডন যাব হাওয়াই গাড়িতে, আজ বিকেলে লন্ডন যাব হাওয়াই গাড়িতে। বলিও চামেলি, বলিও চামেলি, ও সুন্দরী থাক না তোরা বাড়িতে, লন্ডন যাব হাওয়াই গাড়িতে, আজ বিকেলে লন্ডন যাব হাওয়াই গাড়িতে। কলকাতায় আর থাকতে চায় না আমার বেগম, কলকাতায় আর থাকতে চায় না আমার বেগম, পাতাল লেলে তাইয়া নিল কলকাতারই যান, তবু পাতাল দিয়ে গাড়ি গেলে পারবে দেশের মান, ওরে পাতাল দিয়ে গাড়ি গেলে পারবে দেশের মান। আরে কবে যে আমি করবো পাতাল রেলেতে, লন্ডন যাব হাওয়াই গাড়িতে, আজ বিকেলে লন্ডন যাব হাওয়াই গাড়িতে। বলি ও চামেলি, বলি ও চামেলি, ও সুন্দরী থাক না তোরা বাড়িতে, লন্ডন যাব হাওয়াই গাড়িতে, আজ বিকেলে লন্ডন যাব হাওয়াই গাড়িতে, আজ বিকেলে লন্ডন যাব হাওয়াই গাড়িতে। तो सर आपने क्या हिंदी मूवी या बंगाली मूवी या टीवी सीरियल में कोई भी गाना आप गा चुके हैं? হ্যাঁ, টিভি সিরিয়ালে আমি গেয়েছি, এবং আমার গান রেকর্ডিং গান তারা পারমিশন নিয়ে নিয়েছে। আমার একটি ইসলামিক ফোক সং, অর্থাৎ এটা একটি মুসলমানরা মারা গেলে কি কি করে গানটার ভিতর দিয়ে টোটালি বলা আছে। অর্থাৎ এখানে প্রেমিক প্রেমিকা মুসলমান, সেই হিসেবে প্রেমিকা মারা গেছে, নদীর ধারে দাঁড়িয়ে প্রেমিক একটা দুঃখ প্রকাশ করছে, চোখের জল ফেলছে, সেই অবস্থায় ব্যাকগ্রাউন্ড দিয়ে এই গানটি ভেসে আসছে। तो उसमें तो 2 लाइन सुनाइए मुझे। মরিলে মরিলে কান্দিসি না আমার দা রে জাদু দা, মরিলে কান্দিসি না আমার দা, ভোগ বান্ধিয়া কাছে বৈশ গোসল করাইবা, কান্দনের বদলে মুখে কলমা পড়াইবা, রে জাদু মরিলে কান্দিসি না আমার
মরিলে মরিলে কান্দিস না আমারে কাফন পিন্দাইয়া তো গোলাপে দিয়া হাগায় কান্দনের বদলে মুখে কলেমা পড়াইবা কাফন পিন্দাইয়া তো গোলাপে দিয়া হাগায় কান্দনের বদলে মুখে কলেমা পড়াইবা রেজানো মরিলে কান্দিস না আমার মরিলে মরিলে কান্দিস না আমার দায় মানে জন্যে। आपको ये गीत बहुत अच्छा लगा मुझे। अच्छा, ये शुरुआती तौर पे तो आपको काफी कठिनाइयां, जैसे मैंने सुना आपका जुबान से, तो आपका ये कौन सा ऐसा मित्र है जो आपको काफी हेल्प किया हो, जैसे कि आप आगे बढ़े हो? আমার মানস চক্রবর্তী, উনি আমার ভাইরা, বড় ভাইরা। উনি অনেক বড় ডিপার্টমেন্টে কাজ করতেন। প্রথমে জার্নালিস্ট ছিলেন, পেপারে, আনন্দবাজার পেপারে ছিলেন, তারপর কলকাতা টিভিতে উনি স্পোর্টস ডাইরেক্টর ছিলেন। তা সেখানে উনি যত বড় বড় লেভেলের প্রোগ্রাম, আমার ফার্স্ট অ্যালবাম যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে বাপেরে কয় জ্ঞান দিও না, এবং তারপরে সুজন মাঝি বলে একটা অ্যালবাম বেরোয়, এবং ওই অ্যালবামটাতেই ফার্স্ট যে গাড়িয়ালের গরুর গাড়ির যে গান, সেই গানটাই প্রথম মানুষের একটা ভাইরাল হয়, মানুষের মনে মনে সেটা জায়গা করে নেয়, এবং কলকাতাতে যত প্রোগ্রাম ওই গাড়িয়ালের গান শোনার জন্য মঞ্চে সবাই রিকোয়েস্ট করে, এবং আমি তখন বলি নিশ্চয়ই গাইব, এবং তখন আমাকে গাইতে হতো সবখানে। এবং ওইটাই মানস চক্রবর্তী প্রথম সৃষ্টি ক্যাসেটস থেকে 17খানা অ্যালবাম বেরোয়, তার মধ্যে শিবাজী চট্টোপাধ্যায়, উৎপলেন্দু চৌধুরী, রাঘব চট্টোপাধ্যায়, মিতা সেন, সবাই ছিলাম আমরা। এছাড়াও শোভন সুন্দর আবৃত্তিকার, আমি ছিলাম, তারপরে আমাদের আরো শিল্পী যারা ছিল, আমাদের নামটা ভুলে গেলাম, রূপঙ্কর, তারপরে এরা আরো অনেক নিয়ে 17খানা অ্যালবাম বেরিয়েছিল, তার মধ্যে লোকসঙ্গীত উৎপলেন্দু চৌধুরী আর আমার। अब तक सर आप कितने एल्बम निकाल चुके हैं? এর মধ্যে টোটাল নিয়ে 22খানা অ্যালবাম। अच्छा, और विदेश में आपका कितना सारा प्रोग्राम हो चुका है? খুব ভালো, দারুণ প্রোগ্রাম হয়েছে। আমি বাংলাদেশে 3বার, যেমন বাংলাদেশে 3বার, বাংলাদেশ চট্টগ্রাম, কুষ্টিয়া, খুলনা, সব জায়গায় প্রোগ্রাম করি। চট্টগ্রামের রেসপন্স ভীষণ ভালো, মানে ওরা লাস্ট টাইম প্রোগ্রাম করার পর 3 স্টার হোটেলে রেখে ইলিশ মাছ খাইয়ে, মানে কি করবে ওরা ভেবে পাচ্ছে না, এবং অসাধারণ। এবং সমস্ত যুগসংঘ পত্রিকার 5 দিনের হেডলাইন হয়ে বেরিয়ে গেছি আমি, এবং প্রত্যেক দিনের হেডলাইনে একবার করে একটা করে ছবি দিত, আর দিয়ে বলতো গৌতম দে বলেন সব সঙ্গীতের মা হচ্ছে লোকসঙ্গীত, গৌতম দে বলেন মাটির সোদা গন্ধ কাজ করে লোকসঙ্গীতের মধ্যে, গৌতম দে বলেন দোতারা নিজের হাতে পড়লে গৌতম দে নিজের মধ্যে থাকেন না, এরকম এক একটা আর্টিকেলে বেরোচ্ছিল। যুগসংঘ পত্রিকা হচ্ছে আসামের আনন্দবাজার, যে ঘরে ঘরে পৌঁছে যায়, যার জন্য আমার অনুষ্ঠানে মিনিস্টার পর্যন্ত, তখনকার মিনিস্টার ছিলেন গৌতম রায়, উনিও পর্যন্ত এসেছিলেন। উনি ওই পেপার দেখার পর, কারণ মিনিস্টারের ঘরে পেপার যায়, ওটা দেখার পর আমাকে দেখতে এসেছিলেন যে কলকাতার থেকে এসে সারা আসাম মাতিয়ে যাচ্ছে, কে এই লোক, সেইভাবে আর্টিকেল যেত। এবং সেটা দেখার পরই আমার একটা জনপ্রিয়তা আসে। আসামে আমার যথেষ্ট জনপ্রিয়তা আছে, বাংলাদেশে আমার জনপ্রিয়তা আছে। आप बांग्लादेश से कौन सा उपाधि आपको मिला, क्या वहाँ के अवार्ड मिला आपको? ওখানকার আসামের যে সর্বোচ্চ সম্মান পানপাত্র, সেটা তো আমার মিলেছেই। এছাড়াও মৈত্রী, বাংলাদেশ মৈত্রী, সেটাতেও গেছিলাম, সেখানকার সার্টিফিকেট থেকে শুরু করে সবকিছু মিলেছে। তাও প্রচুর প্রেস আমাকে ধরেছে, এবং তখন মনের মানুষ সিনেমাটা রিলিজ হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এবং এই মনের মানুষ সিনেমাটা রিলিজ হওয়াতে মনের মানুষের গান আমাকে কিছু গাইতে হয়েছিল, কিন্তু ওরা বলেছিল, ওখানকার প্রেস আমাকে বলেছিলেন যে মনের মানুষে গৌতম ঘোষ যে নদী ব্যবহার করেছেন, যে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে, কুষ্ঠ না গুটি বসন্ত, লালন হয়েছিলেন, কিন্তু ওনারা বলছেন ওখানে কোনো কুষ্টিয়াতে কোনো নদী ছিল না, এবং বলছেন কোনোদিন গুটি বসন্ত তার হয়নি লালনের। এটা কিন্তু সম্পূর্ণই মিথ্যা একটা করা হয়েছে। এটা আমি এখনো বললাম, কারণ তার এভিডেন্স বা ডকুমেন্টস আমার কাছে রয়েছে। मनी मानुष में पिक्चर में आपने क्या गाना गा चुके हैं सर?
গানা उसमें गाए आप? না গায় না, ওই গান আমাকে মঞ্চে अच्छा গাইতে आपको হয়। गाने, अच्छा अच्छा आप गाते हैं 2 लाइन तो सुनाइए उसमें कभी। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের দোষণে, আমার মনের মানুষের দোষণে, মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের দোষণে, আমার মনের মানুষের দোষণে। চাতক প্রায় অগর নিয়েছি, এই আছে কালো শোষী, হতে পারে চরণ দাসী, হতে পারে চরণ দাসী, আমার হয় না কপাল গুণে, আমার মনের মানুষের দোষণে, আমার মনের মানুষের দোষণে, মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের দোষণে, আমার মনের মানুষের দোষণে। आपके सुर में खास करके देखा जा रहा है कि माँ सरस्वती का देन है आपको ऊपर में, और आज जो आप बने हैं ये क्रेडिट किसको आप देना चाहते हैं? ঈশ্বরকে, মানে আগের জীবনের কিছু পুণ্যের ফল, তার ফলই বোধহয় আমি কণ্ঠে ধারণ করছি, সেই জন্যই আমি পারি। আমার কোনো গুণ নেই, কোনো। तो ये सर आप तक ही सीमित है कि आपके यानी परिवार में कोई है? হ্যাঁ, আমার বাবার কণ্ঠস্বর খুবই সুন্দর ছিল, এবং বাবার একটি অসুস্থতা ছিল। সেই অসুস্থতায় রাত্রিবেলা যখন পেইন হতো, যখন যন্ত্রণা হতো, তখন সেই যন্ত্রণাকে ভোলবার জন্য বাবা গান গাইতো, এবং ঘরের মধ্যে যে গান গাইতো, যে জোয়ারি বলে গলার, সেই জোয়ারি অনুরণন যেটাকে বলে, সেটা গম গম করতো। মানে বাবা সেইভাবে চেষ্টা করেননি, কিন্তু বাবার কণ্ঠস্বরটা বোধহয় আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি আর কি। मैंने गॉड गिफ्ट ये आपको मिला है, একদম একদম है একদম। कि नहीं? तो आज के जनरेशन के लिए आप क्या कहना चाहते हैं कुछ? আমি এখনকার জেনারেশনের ছেলেমেয়েদেরকে একটা অনুরোধ করবো, এর আগে অনেক ইন্টারভিউতে আমি এই অনুরোধ করেছি, অনেক টিভি চ্যানেলেও বলেছি, সেটা হচ্ছে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা লোকসঙ্গীতকে যেভাবে ব্যবহার করছে, যেভাবে ইউটিলাইজ করছে, নতুন কিছু অ্যাকোস্টিকের ব্যবহার, ড্রামসের ব্যবহার, প্যাডের ব্যবহার, অ্যাকোস্টিক গিটার, বাস গিটার নিশ্চয়ই খুব ভালো, কিন্তু এর মধ্যে ফ্লুট, দোতারার প্রাধান্যকে রেখে করা উচিত। কারণ কি হয়, আমরা ছোটবেলার থেকে লোকসঙ্গীত যেভাবে শুনে অভ্যস্ত হয়েছি, বা লোকসঙ্গীত মানুষ যেভাবে শুনে অভ্যস্ত, তাতে কিন্তু একটা দোতারা বা বাঁশি একটা ফ্লেভার কাজ করে। অর্থাৎ সেইটাকে বজায় রেখে, তার চলন গমনকে ঠিক রেখে, এর মধ্যে ড্রামস বিটকে রেখে কোনো অসুবিধা নেই, চলতেই পারে। সেই গান আরো বেশি ত্বরান্বিত হবে, আরো বেশি মনোমুগ্ধ হবে, মানুষ আরো বেশি নেবে, এবং সেটাই হচ্ছে আজকালকার দিনে। সেটা মানুষ নিচ্ছে, লোকসঙ্গীতকে ছুঁড়ে ফেলে দিচ্ছে না। লোকসঙ্গীতকে একটা বিদেশের মাটি বলুন, এখানকার মাটি বলুন, সবাই একটা জায়গা করে দিয়েছে। লোকসঙ্গীতের শিল্পীরাই তার প্রমাণ। তারা আগের অডিয়েন্স যেভাবে পেত, তার 3, 4, 5 গুণ অডিয়েন্স পায় এখন, এবং সম্মানও পায় অনেক বেশি। आप इसके आगे आपका क्या प्रोग्राम है, आप क्या करना चाहते हैं सर? इस विषय में, इस संदर्भ में बताइए कि इसके अलावा आप इस गाने के माध्यम से आगे कैसे आप बढ़ना चाहते हैं या बढ़ाना चाहते हैं अपने स्टूडेंट को? আমার স্টুডেন্টদেরকে তো আমি বিভিন্ন ধরনের গান শেখাই, এই কারণেই শেখাই যে এটা 120টা পর্যায় আছে, আমি আগেই বলেছি। লোকসঙ্গীতের পর্যায়ে শেষ নেই, এত রপ্ত করা খুব কঠিন ব্যাপার, অনেক ডেডিকেশন, অনেক সাধনা থাকলে পরে তবে সম্ভব। তা আমি তাদের মধ্যে থাকার চেষ্টা করছি, তাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এবং তাদেরকে একটা কথাই বলি যে লোকসঙ্গীতকে যদি তুমি নিতে পারো, করায়ত্ত করতে পারো, কণ্ঠের মধ্যে নিতে পারো, তাহলে একটা জিনিস মনে রেখো, অল ইন্ডিয়া রেডিও, ইজেডসিসি, ICCR, সং অ্যান্ড ড্রামা, এইসব জায়গায় তুমি চান্স পাবে, এবং এইসব জায়গায় চান্স পেলে কিন্তু তোমার গুরুত্ব সমাজের বুকে অনেকভাবে বেড়ে যাবে, যেটা অন্য কোনো গানের মধ্যে খুব একটা নেই। কিন্তু এই প্রাধান্য আছে একমাত্র লোকসঙ্গীতের মধ্যেই আছে। অতএব লোকসঙ্গীতকে আয়ত্ত করতে পারলে তুমি একটা জায়গায় চলে যাবে।
आपका अंत में या ऐसा कोई भी या चाहे आपका ऐसा कोई संगीत हो जो गीत आपके माता श्री या आपके पिताजी सुने हो आपके गला से, जो आज भी वो गीत आपको याद हो। পরের জায়গা পরের জমিন আমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন আমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই, ওরে আমি তো সেই ঘরের মালিক নই। ঘর কানা যার জমিদারি আমি পাই না তাহার দাখিলদারি, ঘর কানা যার জমিদারি আমি পাই না তাহার দাখিলদারি, আমি জমিদারের পাই না দেখা, আমি জমিদারের পাই না দেখা, ওই দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন আমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই, আরে আমি তো সেই ঘরের মালিক নই, আরে আমি তো সেই ঘরের মালিক নই। जैसा कि सर आपने सुना मैंने कि आपने सूफी एक गाना लिखे भी है और कुछ संगीत भी दिए है, गाए भी है, तो इस संदर्भ में कुछ बताइए इस विषय में। হ্যাঁ, এই গানটি মানে আমার হঠাৎ করেই যেন শিল্পীদের বোধহয় সেটাই হয় যে হঠাৎ করেই চলে আসে, অর্থাৎ কলমের ডগায় বোধহয় চলে এলো ওই কথাটা, সুরটা অটোমেটিক্যালি বসে গেল, এবং আমি হয়তো পরে করলে পরে সুরটা চেষ্টা করলে হয়তো আর পারতাম না, কিন্তু সৃষ্টি বোধহয় সেইভাবেই হয়, হঠাৎ করেই চলে আসে। চলুন গানটি একটু শোনাচ্ছি। হে মৌলা ও মৌলা মৌলা दीवाना छाई नामे इश्की दीवाना, भोला नामे इश्की दीवाना, छाई नामे इश्की दीवाना। তুমি আছো দিলের মাঝে আয়ে মদিনা, मौला मौला इसके दीवाना, सोना में इसके दीवाना, मौला मौला इसके दीवाना, सोना में इसके दीवाना। मना में नामाज पढ़े दिल दुनियार पैगम्बर, তোমার নামে আজান তোলে বাদশা ফকির সিকান্দার, তোমার নামে নামাজ পড়ে দিল দুনিয়ার পয়গম্বর, তোমার নামে নামাজ পড়ে দিল দুনিয়ার পয়গম্বর। তুমি আছো দিলের মাঝে, তুমি আছো, তুমি
যাচ্ছে দিলের মাঝে হায় মদিনা মৌলা মৌলা ইসকে দিবানা সাই নবে ইসকে দিবানা মৌলা মৌলা ইসকে দিবানা সাই নবে ইসকে দিবানা মৌলা মৌলা ইসকে দিবানা মৌলা মৌলা ইসके दीवाना मौला मौला इसके दीवाना। कहते हैं कि ये संगीत एक ऐसा घराना है कि इसमें आदमी अगर डूबे तो डूबते चला जाए। तो सर आपने जो आज गीत सुनाए बहुत ही अच्छा लगा और आपने खुद ये गीत को लिखा, ये और भी अच्छा लगा मुझे। ये गीत इतना अच्छा है कि इसमें ये पता चलता है कि इंसान अगर चाहे तो बहुत कुछ कर सकता है। तो आप अब तक जितने गाना गा चुके हैं, अगर देखा जाए इस दौर पे या पुराने दौर पे, जैसे मोहम्मद रफी साहब थे, किशोर कुमार थे, अहमदुद्दीन जी थे और भी वगैरह वगैरह थे, मन्ना दे थे, तो इनमें से आप किसको लाइक करते थे? आप আমি লাইক সবাইকেই করি, বা এক একজন এক এক ঘরানায় গান করে, সবাই খুবই রিনাউন এবং খুব ফেমাস লিজেন্ড পারসন সেই হিসেবে। কিন্তু কিশোর কুমারের গলার ওয়েট এবং গায়কি আমাকে একটু টানে, হিন্দির দিক থেকে বা বাংলার দিক থেকে যেভাবেই বলুন। মানে উনি যদি রিসাইট করে যেতেন, আবৃত্তিও করে যেতেন, আবৃত্তির কোনো ক্যাসেট যদি থাকতো কিশোর কুমারের, তাহলে বোধহয় সেটাও হিট করতো, এরকম একটা ব্যাপার। तो आप ये 2 लाइन सुनाइए ना किशोर कुमार का, बहुत ही मैं सुनना चाहता हूँ क्योंकि आपका ये लोकगीत में সেভাবে গাই না আমরা, লোকসঙ্গীত নিয়ে। मैं जानता हूँ, फिर भी आप थोड़ा 2 लाइन आप सुनाइए, मैं देखना चाहता हूँ, दर्शक भी आपको देखना चाहते हैं कि इसमें और क्या क्या आप रंग डाल सकते हैं अपने तौर पे, अपने तरीके से। এ কি হলো কেন হলো কি যে হলো জানি না, কবে হলো কেন হলো কি যে হলো জানি না তো, এ কি হলো। बहुत खूब सर, बहुत खूब। एक गीत सुनाइए जो कि आपका काफी अच्छा हो और ये आपका हृदय में हमेशा लगा रहे, यानी कि सबको यादगार बना रहे। एक ऐसा गीत सुनाइए मुझे। আমি যেটা শোনাতে চাইছি সেটা হচ্ছে, আমি যে বাংলাদেশে গেছিলাম সেখানে একটা প্রেস মিট হয়েছিল। তার প্রেসের সমস্ত যারা ছিলেন মিডিয়া পার্টনার, তারা একটা কথাই আমাকে বললো যে আপনি ভারত থেকে এসেছেন, আমরা একটা কথা জানতে চাইছি আপনার কাছে, আপনি লালনকে কি চোখে দেখেন? তখন আমি একটা কথাই বললাম যে আমি পুঁথিগত বিদ্যা দিয়ে লালনকে বিশ্লেষণ করতে চাই না, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে গানের মাধ্যমে লালনকে যেভাবে উপলব্ধি করেছি আমি সে কথাটা বলতে চাই। কিরকম? লালন যদি বায়োলজির কোনো প্রফেসর থেকে থাকেন, সবচাইতে বড় প্রফেসর হচ্ছে লালন। তার কারণ একটাই, বায়োলজির প্রফেসররা ব্ল্যাক বোর্ডে এঁকে বোঝায়, কিন্তু লালন গানের মধ্যে দিয়ে বোঝায়। সারা দেহের যে অর্গান আছে, হৃৎপিণ্ডের কি কাজ, লোহিত কণিকার কি কাজ, একটা শিরার কি কাজ, ধমনীর কি কাজ, সেখানে যে ভাব থাকে শুদ্ধ বিশুদ্ধ রক্তকে চালনা করে, সেটা কিভাবে করে, সেটা লালন গানের ভেতর দিয়ে বলে গেছেন। যিনি কোনোদিন একটা বিদ্যালয়ের মানে চোখ ইয়েতে পা মারাননি আর কি, সেরকম একটা মানুষ একটা বডির অ্যানালাইসিস করেছেন গানের ভেতর দিয়ে। তাহলে কে বড়, আপনারাই বিচার করুন। সেই রকম একটি গান, এবং এপার বাংলা ওপার বাংলাকে নিয়ে একটি গান, সে গান আমারই কথা আমারই সুর। চলুন গানটির এক কলি একটু শুনিয়ে দিচ্ছি, চলুন। এ পাহাড়ে বাংলা হয় ও পাহাড়ে বাংলা, এ পাহাড়ে বাংলা হয় ও পাহাড়ে বাংলা, হায় আল্লাহ কোনই তফাৎ নাই রে, হায় ভগবান কোনই তফাৎ নাই রে। বলবে, ঠিক আছে? 1 2 3 4। এ পাহাড়ে বাংলা হয় ও পাহাড়ে বাংলা, এ পাহাড়ে বাংলা হয় ও পাহাড়ে বাংলা, হায় আল্লাহ কোনই তফাৎ নাই রে, হায় ভগবান কোনই তফাৎ নাই রে। তোমরা বলো
তোমরা বলো, বলবে, ঠিক আছে? 1 2 3 4 এই পাহাড়ে বাংলা হয়, ও পাহাড়ে বাংলা, এই পাহাড়ে বাংলা হয়, ও পাহাড়ে বাংলা। হায় আল্লাহ কোনই তফাৎ নাই রে, হায় ভগবান কোনই তফাৎ নাই রে। তোমরা বলো, তোমরা বলো। সাসাহাদো গহরে এক জোহরা কলসি, সাসাহাদো গহরে এক জোহরা কলসি, ঝহলারে পানিতে কোনই তফাৎ নাই রে। তোমরা বলো, তোমরা বলো, বলবে, ঠিক আছে? 1 2 3 4 এই পাহাড়ে বাংলা, ও পাহাড়ে বাংলা, এই পাহাড়ে বাংলা, ও পাহাড়ে বাংলা। হায় আল্লাহ কোনই তফাৎ নাই রে, হায় ভগবান কোনই তফাৎ নাই রে, হায় আল্লাহ কোনই তফাৎ নাই রে, হায় ভগবান কোনই তফাৎ নাই রে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। इस प्रोग्राम में गौतम जी से बात हुआ, बहुत ही अच्छा उनसे मिले और बात किए, तो यहीं पे समाप्त करता हूँ। কেন সুন্দরী অল্প বয়সের কালে, অল্প বয়সের কালে নকরি লোকে বয়ারে মন চুরি। আই 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 মনের মতো সাজিলাম, আই 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 মনের মতো সাজিলাম, আইনা ধরি নচাইলাম, আমি আই না বুঝিলাম, আমি আই না বুঝিলাম, আই কেন সুন্দরী অল্প বয়সের কালে, অল্প বয়সের কালে নকরি লোকে বয়ারে মন চুরি। আই 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 মনের মতো সাজিল, ছাগল রসি আলতা বানাই, দুই হাতে কি মেহেন্দি লাগাই, আইটাম কালে নপুর বাজে রে নিঝিনি। ছাগল রসি আলতা বানাই, দুই হাতে কি মেহেন্দি লাগাই, আইটাম কালে নপুর বাজে রে নিঝিনি। ওরে বাড়ি আছো চট্টগ্রাম, সুদানা ডাক নাম, বাড়ি আছো চট্টগ্রাম, সুদানা ডাক নাম, আমি আই না বুঝিলাম, আমি আই না বুঝিলাম, আই কেন সুন্দরী অল্প বয়সের কালে, অল্প বয়সের কালে নকরি লোকে বয়ারে মন চুরি।